তখন আমাকে 1.5 মাস ঘরের মধ্যে বন্দি করে রাখছে। কিন্তু মুসলিম হয়ে আমি আমি মুসলিমের কোনো সাপোর্ট পাই না, কেউ আমাকে সাপোর্ট দেয় না। এটা আমার একটা কষ্ট। আমাকে নিয়ে সংসার করে খাবে না, তারা সব অস্বীকার করে। আমি 1.5 কোটি টাকা দিছি। একজন ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলবো, যিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মুসলিম একজন ছেলেকে বিয়ে করেছেন। বিস্তারিতটা শুনবো। শুরুতে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয়, আমি খ্রিস্টান থেকে মুসলিম হয়েছি। আমি একজন ওমান প্রবাসী এবং ওমান থাকাকালে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হয় সাগরগড়ামি। আর ওর বাড়ি হয়েছে শরীয়তপুর, গোসারহাট, মাসুয়াখালী। আমরা যতদূর জানি যে আপনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, আপনি কি বিয়ের জন্য বা ছেলের জন্য আপনাদের কি রিলেশন ছিল কিনা, না। এবং ছেলের জন্যই কি মুসলমান হয়েছেন? না, আমি আমার কোনো রিলেকশন ছিল না। ওদের ফ্যামিলিগত, ওর ফ্যামিলি ভাই ব্রাদাররা ওমানে ছিল, ওরা নিজে থেকে ওরা পছন্দ করে বিয়ে করাইছে আমাকে। তারপরে আমি ওর জন্যই আমি মুসলিম হয়েছি। ও আমাকে মুসলিম বানায় নাই, আমি ওর জন্য বিয়ে করে আমি মুসলিম হয়েছি। আমি নিজের থেকে শিখছি, কেন আমার হাজব্যান্ড মুসলিম, আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি। কিন্তু মুসলিম হয়ে আমি মুসলিমের কোনো সাপোর্ট পাই না, কেউ আমাকে সাপোর্ট দেয় না। এটা আমার একটা কষ্ট। আচ্ছা, আপনি আমাকে বলছেন, কোনো কোরআন শিখায় না, নামাজ শিখায় না, আমি নিজের মোবাইল থেকে শিখছি। আচ্ছা আপনি যে আজকে দেখলাম যে থানায় আসছেন, কি বিষয়ে অভিযোগ করছেন? অভিযোগ করছি যে আমাকে নিয়ে সংসার করে খাবে না, তারা সব অস্বীকার করে। আমি 1.5 কোটি টাকা দিছি মাসুয়াখালী, আমি আফজাল গরামের বাড়িতে আমি নিজে বিল্ডিং করছি, টাকা আমার। আমি ওকে টাকা দেই আমার শ্বশুরের ব্যাংকে, যে বিকাশে এবং ব্যাংকে বিভিন্ন রকমের হাজব্যান্ডের ক্যাশ দেই। আমার দেওর আমার সাথে 4 বছর থাকে, ওকে টানি আমি 4 বছর। আচ্ছা, মূলত আপনি ঝামেলাটা কোথা থেকে শুরু হয়েছে? ঝামেলাটা যখন আমি লাস্টে যখন টাকা আমি দেই না 2025-এ জুন থেকে, তারপরে আমার সাথে কথা বলে না। তখন কথা না বলে 3 মাস থেকে কথা বলে না, আমাকে কেউ ফোন দেয় না, শ্বশুর শাশুড়ি কেউ। তখন আমার মনে সন্দেহ জাগে, কিন্তু ওর বাড়ির ঠিকানা আমাকে দেয় না। আমি অনলাইন সার্চ দিয়ে আমি আসি, আমি কিন্তু লেখাপড়া জানি না। তারপরে অনলাইন সার্চ দিয়ে ডাইরেক্ট আমি ওমান থেকে আমি মাসুয়াখালী চলে আসি। সেটা নিয়ে তারা অবাক হয়ে যায়, মেয়ে কি করে আসলো। আসার পরে আমাকে কোনো অধিকার দেয় না, আমি জোর করে অধিকার নেই। তখন আমাকে 1.5 মাস ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আচ্ছা, আপনি মূলত হচ্ছে ওমান প্রবাসী, তাই তো? ওমানেই আপনার হাজবেন্ড যাকে বলছেন, সে ওমানেই আপনাদের বিয়ে হয়। পরবর্তী ওমান থেকেই আপনাদের কি বিচ্ছেদ বা এই ধরনের কিছু? না, কোনো বিচ্ছেদ না, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু না। হঠাৎ করে সে যোগাযোগ বন্ধ করে জি, দিয়েছে? হঠাৎ করে 2025 সালে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। 2025-এ রোজার থেকে, ঈদের পর থেকে আমার সাথে কেউ যোগাযোগ করে না। আমার সাথে একটা টাকা চাইছিল, বলছে কি বাড়ির কাজ একটু বাকি আছে, তুমি আসবাতে আমার টাকা দাও। তা আমি বলছি আমি এখন আর টাকা দিব না, আমি বাড়িতে গিয়ে একবারে টাকা দিব। আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন আছে। আপনি প্রথম অবস্থা হচ্ছে আপনি কেন টাকাটা দিয়েছেন এবং পরবর্তীতে কেন টাকাটা দেওয়া বন্ধ করেছেন? দিয়েছি যে ও বলছে আমার বাড়িতে ঘর বাড়ি কিচ্ছু নাই, তুমি কোথায় থাকবা। তখন আমি চিন্তা করলাম কি আমার স্বামী, আমার সংসার, আমার শ্বশুর শাশুড়ি। আসলেও তো আমি যদি একটা বাচ্চা নেই, কোথায় থাকবে, আমি কোথায় থাকবো, মাথা গোঁজার তো একটা ঠাইয়ের দরকার। সেই চিন্তা করে আমি ঘর দিছি। ওদের বাড়িতে ঘর ছিল না, কিছু ছিল না। পরবর্তীতে টাকা কেন দেওয়া বন্ধ করেছে? দিছি যে রুমান ভাই আমাকে নাকের পড়েন, যে ওর ভাই, ওরা বলছে, ওর ফ্যামিলি বলছে, আজকে যে বাড়িতে গেছি আমার কাকি শাশুড়িরা, দাদি শাশুড়িরা বলছে তুমি টাকা দেওয়া বন্ধ করো। তখন তোমার স্বামীরে বিয়া দিচ্ছে তোমার শ্বশুর। তারপরে আমি টাকা দেওয়া বন্ধ করে দিছি, দেই নাই। আচ্ছা, এর পরবর্তীতে আপনি বলেছেন যে আপনি যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর আপনি আপনার শ্বশুর বাড়িতে আসেন এবং দাবি করেন যে আপনি তার স্ত্রী। এর পরের ঘটনাটা? এরপরের ঘটনা, যখন আমি আসি, আমার আসার পরে আমি ওখানে এরকম ভিডিও টিডিও করার পরে শেষে আমার শরীয়তপুরে নিয়ে আবার আগস্টে মাসে বিয়ে করায় আমার শ্বশুর কোর্টে নিয়ে। মানে বিয়ে করার উদ্দেশ্য ছিল কি, আমি যে 1.5 কোটি টাকা দিছি,
কিভাবে ধাপে ধাপে দিছি সবগুলোই আমার কাছে আছে প্রমাণ। এবং এই টাকাটা দিতে পারবে না দেখে, অস্বীকার করবে দেখে আমাকে কোর্টের মধ্যে আবার বিয়ে করায়, বিয়ে করে যে 4 লাখ টাকা যৌতুক, এই যৌতুক দিয়ে বিদায় করে দিবে, এই জন্য আমাকে এই চালাকি করে বিয়েটা আবার শরীয়তপুরে আগস্ট মাসে করায়। আচ্ছা, আপনি বলছেন যে আবার আপনাকে বিয়ে করায় কেন? প্রথম বিয়েটার কি হয়েছে? ওটার কোনো ডকুমেন্ট কিংবা কিছু করা হয়নি? প্রথম বিয়ে যেটা ছিল, এক ছেলের সাথে 3বার বিয়ে হয়ে গেছে। প্রথমত এখানে কাজী ডেকে বিয়ে করাইছে, মুসলিম বাঙালি কাজী। ওখানে যেহেতু উমানি, ওরা আরবি বুঝে না, বাংলা বুঝে না, হিন্দি বুঝে না, ওরা আরবি ভাষায় কথা বলে, কোরআনের ভাষায়। তখন ওদের বাঙালি, আমাদের যে বাঙালি আছে, বাঙালির সাথে হুজুর ডেকে বিয়ে করাইছে ইয়াতে বৌদ্ধভাবে। তারপরে ওখানে এবিডিবিও হয় না। তারপরে আমি বলছি যে আমাকে কাবির নামের দরকার। তখন ও আমার এটা নিয়ে অনেক ঝগড়া হইতো, মদ খেয়ে আমাকে মারধর করতো। কাবিনের কি দরকার, আমি তোর স্বামী না। আমি বলি তারপরে আমার কাবিনের দরকার। তখন ওর বন্ধু আছে, রাসেল নাম, ওর বাড়ি কুমিল্লাতে, ও ওমানে থাকে। তখন ও ছুটিতে এসেছিল বাংলাদেশে। তখন ওরে দিয়ে সেই কুমিল্লাতে কোর্টের মধ্যে এবিডিবি করায়, কিন্তু ওটা প্রতারণা বিয়া। মানে ওইটার কোনো কাগজ ভিত্তিহীন, তাই তো? এজন্য পরবর্তীতে আবার আপনাকে বিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনি আরেকটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে বাড়িটি করেছেন সে বাড়ির জন্য আপনি কত টাকা দিয়েছেন? ওই বাড়িতে আমি 50 লক্ষ টাকা দেই। আচ্ছা, এর মধ্যে আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বাড়িটি আমরা দেখেছি এবং বাড়িটি আপনি বলেছেন যে সেটা 50 লক্ষ টাকা দিয়েছেন এবং 5 তলা ফাউন্ডেশন, যেটা আমাকে আপনি একটু আগে বলেছেন। কিন্তু আমরা বাড়ি দেখে আমাদের কাছে মনে হয়নি যে এত টাকার বাড়ি, বা উনারাও দাবি করেছেন যে এত টাকা না, বাড়িটার দাম 10 লক্ষ টাকা খরচ করেছেন ওনারা। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? তা এই বিষয়ে যখন তো আমরা বলছে 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা তো সারা জীবনের জন্য বাড়িটা, তো আমরা 5 তলা ফাউন্ডেশন দিয়ে করব। তো আমরা 2 ভাই ভাগ করা হবে, একতলা যদি করি তাহলে 2 ভাই ভাগ হবে। তখন আমি একটা কথা বলছিলাম, তোমার ভাই তো ইনকামই করে না, এখন ভাইয়ের কথা চিন্তা করো, আগে তোমার কথা চিন্তা করো। এই কথা বলার পরে তা বলছে না ভাই, তো আমাকে ঠিক আছে, সমস্যা নাই। তো আমার এখানে 60 লাখ টাকা যাবে। হ্যাঁ, 60 লাখ বলছে। তো আমি বলছি 60 লাখ, তারপরে আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নেয়। আমি প্রতি মাসে দেই, এক মুঠে দেই না। তো যখন 3-4 মাসের টাকাটা জমা হয়েছে, ওই সাথে সাথে আমার শ্বশুর ইট আনছে, আইনে আমাকে ছবি টবি দিয়ে দিছে, বিল্ডিং টিল্ডিং শুরু করে দিছে। আর সেজন্য তার আত্মীয়, আমার শ্বশুরের ভাইগনা, আর ওই জাকির হোসেন আমাদের ঘরের পিছনে, উনি এই বিল্ডিং টাকা যে দিছি, ঘর তুলছি, ওনারা সেটা সাক্ষী আসলো। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি বিল্ডিং করার জন্য 50 লাখ টাকাই দিয়েছেন, তো তারা কত খরচ করেছে সেটা তাদের বিষয়, তাই তো? বলছিল আমাকে যে, আমি বলছি যে আমি তো বুঝি না কত টাকা লাগবে, কিভাবে দিবেন। তখন আমার হাজবেন্ড, আমার শ্বশুর বলছে কি, জীবনের জন্য তো আমাদের জায়গা জমি আর নাই, তাহলে 5 তলা ফাউন্ডেশন দিয়ে করি। করার পরে পরবর্তীতে যখন তো আমরা ঠিক আছে, এবার আমি আরেকটা বিষয়ে যাই, সেটা হচ্ছে আপনি বলেছেন যে আপনাকে আবার বিয়ে দেওয়া হয়েছে, তারা মেনে নিয়েছে, এরপর কেন আপনি আলাদা হয়ে গেছেন, বা এখন কোথায় থাকেন আপনি, সেটা একটু জানতে চাই। আমি আলাদা হইনি, তারা মারধর করে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়ে আমার নামে চুরির মামলা দেয়। যখন তখন রুমান ভাইদের বাড়িতে যাই, আমি তার বাবারে জানাই, রুমান ভাইরে জানাই, রুমান ভাইও সাক্ষী আছে, তার বাবাও সাক্ষী আছে, আর তার কাকা জহিরুল মিদ্দা, নাগেরপাড়া বাড়ি, বড় কাছনা, উনি জানে। তারপর ওনাদের এখানে গিয়ে উঠছি। এখানে আমি আজকে যখন ঘটনাস্থলে ছিলাম, তখন সে বলছে যে আমি ঘরে বাইরে থাকি না, কোথায় যাই, এই পর্যন্ত ওখানেই আমি ছিলাম। আর কোর্টের থেকে তারা ওইখানেই তাদের বলছে যে এই মেয়ের জন্য তোমাদের এখানেই থাকে। তখন আমার তো জায়গা নাই, আমার যেখানে না ওখানে কাজ। আমি একজন খ্রিস্টান থেকে মুসলিম হয়েছি, আমার মা নাই, বাপ নাই, সব থাকতে এখন দুনিয়ার এতিম। আমি কোনো জায়গায় মুসলিমও শিখতে পারছি না, আমি খ্রিস্টান ধর্ম শিখতে পারছি না, আমি কোথায় যাব? আচ্ছা, আমরা শেষ করব। আপনি হচ্ছে বাবাকে আমি হারাইলাম, এই আমার মা এই বিয়ের কথা শুনে স্ট্রোক করে মারা গেছে। আপনি আজকে থানায় এসেছেন এবং দেখেছি আমরা যে ছেলের, আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন, কেন থানায় এসেছেন এবং অভিযোগ কি করেছেন সেটা আমাদেরকে একটু বলবেন। এখন অভিযোগ করছি যে আমাকে নিয়ে যেহেতু সংসার করবে না, খাবে না বলতেছে। এখন আজকে গেছি, বলতেছে অস্বীকার করবে না, আমরা নিয়ে খাবো। আমরা বলি না যে আমরা খাবো না, কিন্তু আমি জানি না, আমার ছেলে জানে, তার মানে সেটা অস্বীকারী। ওনার ছেলে কবে আসবে?
তাহলে ওনার ছেলেকে নিয়ে আসুক। তাই না? থানায় কি জিডি আর করেছেন? থানায় মূলত? জিডি করছি যে আমি এত এত টাকা পয়সা দিছি, আমাকে টাকা পয়সা নিয়ে সে অস্বীকার করতেছে যে আমি টাকা পয়সা দেই নাই, আর ও কোনো টাকা পয়সা দেয় নাই। এই জন্য তাকে জিডি করা হয়েছে যে আমি আমার বিচারটা, সুস্থ বিচার যাতে আমি পাই। আমি একজন খ্রিস্টান এবং খ্রিস্টান থেকে মুসলিম হয়েছি, আমি সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, আপনি এর মধ্যে একটু বলেছেন আমাকে একটু আগে যে আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, কেন করা হচ্ছে? ব্ল্যাকমেল করা হয়েছে যে আমাকে খারাপ পিকচার দিয়ে, মানে আমাকে রাখবে না, আমাকে ডিপোজ দিবে, সেই খারাপ পিকচার দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে অনলাইনে খারাপ খারাপ পিকচার দিয়া, এটা দিয়ে দেখাইয়া জনগণকে যে আমাকে ডিপোজ দিয়ে দিবে। মানে আমার পিকচার বলতে কি আপনার পিকচার আপনার স্বামী এমন করতেছে? না, আমার পিকচার না, আমি জানি না ওটা কার পিকচার, অন্যজনের। ওখানে আমার কোনো চেহারা মেহারা কিচ্ছু নাই। এটা কি আপনার হাজবেন্ড করতেছে না আপনার শ্বশুর বাড়ির লোক? আমার শ্বশুরবাড়ির লোক, আমার হাজবেন্ড, ওর বন্ধু বান্ধব সব ফেসবুকে ওদেরকে দিছে। আমার শ্বশুরবাড়ির লোকই করতেছে এগুলা। শেষ, একদম শেষ করে ফেলবো। আপনার হাজবেন্ডের সাথে আপনার শেষ কি কথা হয়েছে? আমার শেষ কথা হয়েছে এর মধ্যে আগস্ট পর্যন্ত কথা হয়েছে, আর কোনো কথা হয় না আমি ওই বাড়ির থেকে আসার পর থেকে। কি কথা হয়েছে? যে থাকো, এই সেই হ্যান ত্যান, আসো ভালো আছো, টাকা দাও। তারপরে আমার সাথে অনেক অত্যাচার হয়েছে। আমাকে বলতেছে কি আজকে 10 লাখ টাকা দাও, কালকে 10 লাখ টাকা দাও, আমি বাংলাদেশে আসবো। আর সেই মেসেজও আমার কাছে আছে, বলতেছে আমি বিদেশ করব না, আমাকে টাকা দাও, আমাকে নিয়ে আসো, আমি বেকারি দিব। কিন্তু গোসেরাটে একটা বেকারি আছে, ওটা হয়েছে আপনার ইয়েতে কৃষি ব্যাংকের সামনে, ওই বেকারিতে টাকা দেওয়া হয়েছে। টাকা দেই নাই দেখে আমার সাথে অত্যাচার করা হয়েছে, আর আমার নামে মিথ্যা মামলা দিছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। আপনার পরিচয়টা একটু দিন। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন, আপন মানবাধিকার পরিচালক দায়িত্বে আছি। ওমান প্রবাসী একজন নারী, তিনি হচ্ছে খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এবং আজকে থানায় এসেছেন। আপনারা মানবাধিকার সংস্থা থেকে দায়িত্ব নিয়ে তাকে নিয়ে এসেছেন এবং তার অধিকার আদায়ের জন্য এসেছেন। আমি আজকের ঘটনা একদম সংক্ষিপ্তে জানতে চাচ্ছি, আপনারা আসলে কি কি ব্যবস্থা নিয়েছেন? আসলে দেখেন, আপনার হচ্ছে যে বোনটা আছে, উনি তো খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম ধর্মতে আপনার হচ্ছে আছে, তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় এটা আমাদের নৈতিক দায়িত্ব। হ্যাঁ, তো এখন উনি যে ব্যাপারগুলো নিয়ে আসলে কমপ্লেন করেছেন, একটা মানুষ কমপ্লেন করলে যে সব কিছু সত্য হবে এমনটা কিন্তু নয়, তাই না? আমি যদি বলি যে এটা না এটা এইগুলাই যে সত্য হবে এমন তো কোনো আসলে নাই। তো যেহেতু উনি বলেছেন, আমরা বিষয়গুলো নিয়ে আসলে গ্রামের মানুষের সাথেও কথা বলেছি যে কতটুকু সত্য মিথ্যা। বাকিটা আপনার হচ্ছে দেখেন, এখানে ওনার যে বিষয়গুলো আছে এগুলো আইনি কিছু প্রসিডিউরের ব্যাপার আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা ওসি সাহেবের কাছে একটা আপনার হচ্ছে অভিযোগও দিয়েছি। তো এখন অফিসার ইনচার্জ যিনি আছেন, উনি কোনো একটা আপনার হচ্ছে এসআইকে ইনভেস্টিগেশন দিয়ে আসলে দেখবে কতটুকু সত্য ঘটনা এখানে ঘটেছে। যদি উনি ইনভেস্টিগেশন করে দেখে যে না, ওনার সঙ্গে আসলেই অন্যায় হয়েছে, তাহলে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে অবশ্যই আইনগত যত পদক্ষেপ নিয়ে উনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। আচ্ছা আপু, আমরা আজকে দেখতে পেলাম যে আপনারা শরীয়তপুরে এসেছেন এবং এখানে একজন ভুক্তভোগী নারীকে নিয়ে এসেছেন যিনি খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন এবং তার স্বামীর বাসায় যোগ্য অধিকার পাচ্ছে না এবং অস্বীকার করছে, এবং তিনি কিছু টাকা মানে তার স্বামীর বাড়িতে দিয়েছেন। জিনিসগুলা হচ্ছে, আপনি এই পেপারসগুলা, আপনি হচ্ছে ওনার অ্যাডভোকেট, আমি যতদূর জানি, আপনি পেপারসগুলো কি দেখলেন বা কতটুকু সত্যতা পেলেন এখানে? আমি এই ওনার এই গ্রাম এসে, এই গোসাইরহাট গ্রামে এসে ওনার যে বাসা, যেখানে ওনাদের বাড়িতে আমরা গিয়েছিলাম। আর উনি যে সমস্ত ঘটনার কথা বলেছে বা ওনার কাছে যে সমস্ত কাগজপত্র আছে মামলার, ওনার নামে চুরির মামলা করছে, মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা বলছে যে এই পরিবারকে, ওনার স্বামীর পরিবারকে উনি 1.5 কোটি টাকা দিচ্ছেন। উনি ওমান প্রবাসী এবং এটা প্রথমে আমার কাছে আসার পর আমি চিন্তা করলাম কি আসলে এই ঘটনাটা আসলে কতটুকু সত্যতা আছে। এই জন্য আমরা শরীয়তপুরে আমরা আসি, উনি ঘটনাস্থলে আমাদেরকে নিয়ে যাওয়ার পরে যেটা দেখলাম, ওনার কাছে যে মামলার পেপারসগুলো আছে সবই সত্য। ওনার শ্বশুরবাড়িতে উনি আসলে সম্পূর্ণ মানে 1.5 কোটি টাকার থেকে আমার মনে হয় বেশি টাকা দিছে। তারপরে আবার 50 লাখ টাকা দিছে বাড়ি করার জন্য, এবং আদার্স যত রকমের প্রমাণ আমরা ওনার শ্বশুর মশাইয়ের কাছে ওনার জিজ্ঞাসা করেছি, ওনার শাশুড়ির কাছে আমরা জিজ্ঞাসা করেছি, তা ওনার সকলে অস্বীকার করে। আর ওকে এই আয়শা, যিনি আয়শা, উনি আমরা বলছি দেখেন উনি খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছে, আপনার ছেলের বউ আপনারা মেনে নেন, কিন্তু না বলেছে আমার ছেলে যদি না মেনে নেয় আমাদের কিছু করার নেই।
আমার ছেলে যা বলবে তাই। অথচ শ্বশুর মশাই সে কিন্তু নিজেই ওই উনাকে কিন্তু বিয়ে দিছে।